আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পে 7 নম্বর পার্ট। আর তোমরা যারা প্রমোশন করাতে চাও, হোক সেটা ওয়েবসাইট, অ্যাপস, পেজ, ব্র্যান্ড, প্রোডাক্টস বা অন্য কিছু, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তোমাদের দয়া এবং ভালোবাসায় আমাদের ফ্যামিলি প্রায় 50কে ছুঁতে চলেছে। এভাবে পাশে থেকো যেন প্রতিদিন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর 50কে উপলক্ষে তোমাদের জন্য Q&A ভিডিও আনতে চলেছি। তো যাও তাড়াতাড়ি গিয়ে পোস্টে তোমাদের মতামতগুলো জানাও, তোমরা কি কি জানতে চাও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঘড়িতে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলে জানালার দিয়ে পাশ দিয়ে যেতেই কারো গলার শব্দ পেলাম। এত ভোরে কে কথা বলছে? রাতে ঘুমাইনি নাকি? কৌতূহলবশত জানালা দিয়ে তাকাতে দেখতে জানালার পাশে গেলাম। জানালা দিয়ে তাকিয়েই দেখি আপু ঘুমাচ্ছে। পাশে আমার আব্বু ও সৎমা বসে আছেন। আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু। আব্বু বলল, আমার যা কিছু আছে তা তো সব আবির ও লাবণ্যরই। আর এই দলিল দিয়ে কি হবে? তোমার আব্বু তো এই দলিলে সবকিছু ওদের দুজনের নামই লিখে দিয়ে গিয়েছেন, আবার তুমিও লিখে দিলে। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সবকিছুই ওদেরকে লিখে দিব। এটা রাখো, তুমি ওরা ঘুম থেকে উঠে আসলে ওদেরকে বুঝিয়ে দিও। সৎমা বলল। আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতেই আব্বু বলল, ভেবো না, ওরা অনেক ভালো। দেখো, সবসময় দুজনেই তোমায় মা বলে ডাকবে, ওদের মায়ের আসনে তোমাকে বসাবে। আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি, জানি না আমার মায়ের আসনে বসাতে পারবো কিনা, তবে আমার সৎমা নিঃসন্দেহে ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ভুল ধারণা ছিল তা ভুল প্রমাণিত হলো। হয়তো বা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আসলেই কি এমন বিষয়টা তা আমার সত্য জানা নেই। হয়তো বা কোনোদিন জানতেও পারবো না, কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারবো না। তবে নানা ও সৎমা আমাকে ও আপুকে এই বিশাল সহায় সম্পত্তি সবকিছু লিখে দিয়ে গেছেন ভাবতেই আমার কেমন যেন অবাক লাগছে। ফ্রেশে আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি, আমার নানা সবকিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন? তাহলে কি উনার আর কোনো ছেলে মেয়ে নেই? উনি আর শুধু উনার একটা মেয়েই? একটু পর আপু এসে আমায় ডেকে বলল, ভাই আব্বু ডাকছে তোকে। আমি বললাম, আপু তোর এই অবস্থা, একটু চলাফেরা কম কর, বলেই আব্বুর রুমে চলে গেলাম। আমার সাথে আপুও গেল। আব্বু বলল, বসো এখানে। আমি বসে পড়লাম। বসে দেখি আমার সৎমা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতা যেন ফেলছে না। উনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক, মা ডাকটি আমার মুখ থেকে একটিবার শুনতে চাচ্ছেন। আব্বু বলল, শুনো আবির, তোমার নানার মৃত্যুর জন্য আমরা 4 দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব, তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি। আমি বললাম, আচ্ছা আব্বু। এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যেয়ে বলল আমাদের কিছু কাজ আছে। আমার সৎমা ওই রাতে কাগজটি আমায় বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিল, তবুও জানতে চাইলাম এটা কিসের কাগজ। আমার সৎমা বললেন, আমার আব্বু মানে তোমার নানা, ওনার সব সম্পত্তি তোমাকেও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি। আজ থেকে এই সব সম্পত্তি তোমাদের। এই সব কিছুর দলিল এটা, বাবা নাও তুমি। আমার সৎমার কথাগুলো শুনে আমি বুঝছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলেই বাস্তবেই কাল রাতে যা দেখছি আসলেই তা সত্যি। আমি বললাম, আমি এসব কেন নিব? এগুলো তো আমার বাবার না, মানুষের কোনো কিছুই তো আমি নিব না। আপু বলল, ভাই এগুলো কি বলছিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না হয় আমাদের পেটে ধারণ করেন নাই, তাই বলে কি উনি আমাদের মা নয়? শুধু পেটে ধরলেই কি মা হয়ে যায় ভাই? আপুর কথার উত্তর আমার কাছে নেই। তাছাড়া আপুর উপর আমি কোনোদিন কথাও বলি নাই, তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকাতেই দেখি আমার সৎমা কান্না করছে এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছছেন। সৎমা বললেন, বাবা আর যদি তোমাদের মা হয়ে এইগুলো তোমাদের দিতাম তাহলে তো অবশ্যই নিতে, তাই না? আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না, তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বুর ছেলে ও মেয়ে রয়েছে, সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাকটা শুনতে পাবো, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। আমি বললাম, কে বলেছে নেই মা? আজ থেকে আমি তোমাকে মা ডাকবো। বিছানা হতে দলিলটা তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছেই রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজা কণ্ঠে সুরে হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যুর 4র্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়ার সব আয়োজন করব, তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসায় আব্বু আমায় ভিতরে গিয়ে আপুকে নিয়ে আসতে বললেন। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছে। আপু গাড়িতে উঠে বসলো, মা বাইরে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রইল। আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন। আপু বলল, ভাই একটা কথা বলি। আমি বললাম, আপু বল। আপু বলল, মাকে আমাদের সাথে নিয়ে যাবি? উনি তো এই বাসায় পুরো একা 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 কিভাবে থাকবে? আমি আপুকে ইশারায় বললাম, আমায় নয়, আব্বুকে বল। আপু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না। এবার আপু আব্বুকে বলল, আব্বু সম্মতি দিলেন। আমি গিয়ে আব্বুর সাথে সামনে বসলাম আর আপু ও মা পিছনে বসলো।
আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি, কিন্তু আমার ভাগ্য হিসাব লেখা থাকবে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এবার আমি সৎমাকে নিজের মায়ের মতো করে পেয়ে গেলাম। জানি না মায়ের আদর কেমন হয়, উনি আমার সন্তানের আদর দিবেন কিনা তা সময় বলে দিবে। তবে উনি যে নিশ্চিত আমাদেরকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে তা বোঝা যাচ্ছে। বাসায় চলে আসলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি। ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল, ধরাই হয়নি, তাই অনুকে ফোন করলাম। একবার, দুইবার, তিনবার ফোন দেওয়ার পর অনু এবার ফোনটা ধরলো। অনু অনেক জোরে চেঁচিয়ে বলল, তুই কে রে কুত্তা? কি ব্যাপার, আমি কি রং নাম্বারে ফোন দিয়েছি নাকি? অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না, আবার তুইও বলে না। ফোনটা সামনে নিয়ে দেখি, না এটা তো অনুরই নাম্বার। আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই, এই তুই আমার সাথে কথা বলবি না, আর কোনোদিনও ফোন করবি না। এবার বুঝলাম এটা আসলে অনুই চরম রেগে গিয়েছে, তাই এভাবে বলছে। আমি বললাম, অনু আমার কথাটা তো শোনো আগে। অনু বলল, কিছু শোনার মতো নাই। বলেই অনু এবার শুরু করে দিল বাংলা মন্ত্র পড়া। আমি চুপ করে থাকলাম, কেননা আমার একবার হলেও উচিত ছিল অনুকে এসব বলা। ওটা না 5 মিনিট আমায় মন্ত্র শোনালো বাংলা ভাষায়। আমি বললাম, শেষ হয়েছে তোমার এবার? আমি কিছু বলতে চাই। অনু চুপ করায় বুঝলাম ওর মন্ত্র শোনানো শেষ। আমি বললাম, আমার নানা মারা গিয়েছে, ওনার বাসায় গিয়েছিলাম, তাই ফোনটা ধরা হয়নি। অনু বলল, ও সরি, আমি আসলে বুঝি নাই আবির, আমায় মাফ করে দিও। আমি বললাম, ইটস ওকে। মনে মনে বলছি, গরু মেরে জুতা দান করেছে। তবে অনু তুমি থেকে তুই বলাই বেশ মজা পাইছি, ভালোই লাগছিল। ওকে তুই করেই বলতে বললাম। অনু বলল, আগামীকাল থেকে কলেজ খুলবে, আর রেজাল্টও এই সপ্তাহে দিয়ে দিবে। কলেজে যাবি? আমি বললাম, না তুই যা, আমি 1-2 সপ্তাহের মতো কলেজে যাব না, কিছু কাজ আছে, শেষ হলে তবে যাব। অনুর সাথে অনেকক্ষণ কথা চললো এবং ঘুমিয়ে পড়লাম। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙতো হয় আপুর ডাকে, নয় অনুর ফোনে। কিন্তু আজ ঘুম ভাঙলো আমার সৎ মায়ের ডাকে। সৎমা বললেন, ওঠো, অনেক বেলা হয়েছে, এই নাও কফি, আর কিছু মনে করো না কফিটা ভালো না হলে। আমি উঠে কফির মগটি হাতে নিলাম। উনি আমার বিছানা সহ পুরো ঘরটা গুছাতে লাগলেন। কফির মগে চুমুক দিতেই আজ ছাদটা অন্যরকম লাগছে। প্রতিদিন আপু না হয় আব্বু কফি বানায়, আজ মনে হয় মা বানিয়েছে। তবে কফির স্বাদটা নিয়ে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না পারেন। আমি বললাম, মা থাক না, এগুলো আমি গুছিয়ে নিব, আপনি যান। সৎমা বললেন, একটা কথা বলবো বাবা? মা বললেন, একটা কথা বলবো বাবা? আমাকে আপনি করে নয়, হয় তুমি করে, না হলে তুই করে বইল। আমি বললাম, আচ্ছা তুমি করে বলবো, কিন্তু কিন্তু কি বলো? আমাকেও যে একটু আগে তুমি করে বলা হলো, তা বলা যাবে না, তুই করে বলতে হবে। মা বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই বলবো। কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল। আসলে মায়ের আদরটা কি জিনিস তা আমি আজ একটু বুঝলাম। সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মায়ের কাছে এমন মায়ের আদর পাবো তা কোনোদিন ভাবিও নাই। আমি উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেতে টেবিলে গেলাম। মা সব পরিবেশন করছে। চেয়ারে বসে সামনে তাকাতেই দেখি আপু একটা চিৎকার করলো। মা ও আমি দৌড়ে আপুর কাছে যেতে মা বলল, তাড়াতাড়ি গাড়ি বের করো, লাবণ্যকে হাসপাতালে নিতে হবে, ও মা হতে চলেছে। আব্বু চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন। আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল। আমি, আব্বু আর মা বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন, অপারেশন সাকসেসফুল, মা ও ছেলে দুজনেই ভালো আছে। ভিতরে গিয়ে সবার আগে আমি ভাগ্নেকে কোলে তুলে নিলাম। মাম্মা দেখি পুরোই রাজকুমার আর পুরোই মাসুদ ভাইয়ের কফি। হাই ভাগ্নে, হাই ভাগ্নে বলাই আমার শরীরে সব কাপড় নষ্ট করে দিল, আমার শার্টে দিল প্রসাব করে। মা এসে ভাগ্নেকে নিয়ে বলল, তুই যা, জামাটা একটু ধুয়ে আয়। জামাটা একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতে অনু ফোন করলো। এক হাতে জামাটি ধুচ্ছি আর অন্য হাতে কল রিসিভ করে অনুকে হ্যালো বললাম। অনু বলল, আবির তুমি কোথায় আছো? আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমি বললাম, এভাবে কেন বলছো, কি হয়েছে অনু? অনু বলল, আব্বু মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আবির, আমি এই বিয়ে করতে পারবো না, আমি হয় তোমাকে বিয়ে করব, না হয় মরবো। অনুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। অনু এটা কি শোনালো আমায়? আমি এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করি নাই। মাসুদ ভাই অনুকে, মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করবে, এটা আমি কি শুনলাম? মাসুদ ভাইয়ার ভিতরের রূপটা এমন, সত্যি ভাবা যায় না। সি, ওয়াশরুম হতে চলে এসে আব্বু মাকে বললাম, আমার একটু দরকারে বাইরে যাচ্ছি, একটু পর ফিরবো, বলেই চলে আসলাম। আপুর সুখের সংসারে একমাত্র আমার জন্যই আগুন লেগেছে। সংসারটি ভেঙে গেলেও আপু এখনো মাসুদ ভাইয়াকে ডিভোর্স দেয়নি। পথ চেয়ে বসে আছেন মাসুদ ভাইয়ার, উনি কবে যেন এসে ওকে নিয়ে যাবে। আমি জানি আপু মাসুদ ভাইয়াকে কতটা ভালোবাসে। মাসুদ ভাইয়ার থেকে আপু দূরে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ার প্রতি আপুর ভালোবাসা একটুও কমে গিয়েছে। বরং আজও দেখি আপু মাঝে মাঝে ওনার জন্য কাঁদে। আর যদি মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করে নেয়, আপু তাহলে সত্যি পাগল হয়ে যাবে। আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না। না, এ হতে পারে না। আমার জীবন থাকতে আমি এটা হতে দিব না। প্রয়োজনে মৃত্যুর পা ধরবো, ও যেন মাসুদ ভাইয়াকে সব সত্যি খুলে বলে, তবুও আমি এটা হতে দিব না। অনুকে ফোন করে আসতে বললাম। আমি হন্য হয়ে দৌড়ে গেলাম। অনু দেখি আমার আগে গিয়ে বসে থেকে বাদাম খাচ্ছে। আমি বললাম, অনু তুমি ফোন করে এগুলো কি বললে, তা কি আসলে সত্যি?
অনু বলল, সত্যি। আমি বললাম, না, এ হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। তুমি মাসুদ ভাইয়াকে কোনোদিনও বিয়ে করতে পারো না। আমি তোমায় মাসুদ ভাইকে বিয়ে করতে দিব না, কোনোদিনও না। অনু কিছু না বলে একটা মুচকি হাসি দিল। অনু হাসছে কেন আমি বুঝলাম না, অবাক হয়ে ওর দিকে তাকালাম। অনু এবার বলল, এত ভালোবাসা আমায় এতদিন বলো নাই যে? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই আজ পরীক্ষা করতেই আমি এসব বলেছি। আমি কেন মাসুদ ভাইয়াকে বিয়ে করতে যাব? আবির প্লিজ, আমি চাই তুমি এই 3টি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ দিয়ে আমাকে বলো, বলো প্লিজ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, পরপর অনুর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। আমি বললাম, ভালোবাসা কখনো পরীক্ষা দিয়ে হয় না, কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয়। ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নিচ হবে এমন উপায় বেছে নিবে? কি অনু, আমার ভাবতেও অবাক লাগছে। আমি বললাম, সেই এইটুকু থেকে আপু আমায় কোলে পিঠে বাবা মায়ের আদরে বড় করেছে, আর তুমি কিনা পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটাকেই বেছে নিলে। আর শুনে রাখো, মাসুদ ভাইয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না। এই কথাটা তোমাকে ভালোবেসে নয়, আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে বলছি। আমি তোমায় ভালোবাসি না, তোমার মতো মেয়েকে ভালোবাসাও পাপ। আমার রাস্তায় আর কোনোদিন তুমি আসবে না বলে আমি বাসায় চলে আসলাম। আসলে মেয়েরা যে নিজেদের কিভাবে এতটা নিজ মনোভাব হবে অনুর ভাবি নাই। বাসায় এসে দেখি হাসপাতাল হতে বাসায় এখনো কেউ ফেরে নাই। আমি বিছানায় গিয়ে শুয়ে রইলাম। একটু পর সবাই আসলো। আমি গিয়ে আমার ভাগ্নেকে কোলে তুলে নিলাম, আদর করতে লাগলাম। অনেক কিউট ও মায়াবী আমার ভাগ্নে। 1 সপ্তাহ পার হয়ে গেল, অনু একটিবারের জন্য আমাকে ফোন করলো না। আমিও ওকে ফোন করিনি, হয়তো কোনোদিনও দিবও না। একদিন আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে, তাই আমি আর লেখাপড়া করব না, এবার বিজনেসের জগতে পা রাখবো। আব্বু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। পুরনো ছোট্ট ওয়ার্কশপটি বৃহত্তরে পরিণত করলাম। যেই গার্মেন্টসে আমার আপু কাজ করতো ওই গার্মেন্টসটাকে কিনে বসলাম। মাঝখানে মায়ের সাথে কিছু মনোমালিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছায়। একদিন মা বলে বসলো, বাবা, এই বাসা তো আমরা পরিবর্তন করতে পারি, তোমার নানার বাসাটিতে কেউ নেই, খালি পড়ে আছে, আমরা তো ওখানে থাকতেই পারি। সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না, আমি তা মাকে সাপ সাপ করে বলে দিলাম। এই নিয়ে মায়ের সাথে মূলত কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম। এই ছোট্ট বাহারটি ভাড়াটে করে দিয়ে নানার বাসায় পাড়ি জমালাম। আজ আমার জীবনের সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। সারাদিন অফিস করে বাসায় এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টুমিতে মেতে উঠতাম। আজ আমার নামটি দেশের নামকরা স্বল্প বয়সী বিজনেসম্যানের মধ্যে যোগ হয়েছে। বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা চৌধুরী যোগ করে ডাকেন। মাসুদ ভাইয়া, মিতু বা অনু কারোর সাথে আমার আর এই 1টি বছরের জন্য কোনোদিনও দেখা হয়নি। আমি দেখা করার চেষ্টাও করিনি। সমাজে যেখানে টাকা পয়সার অভাবে এতিম দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেখানে আমি আমার হাতটা বাড়িয়ে দিই, কেননা আমি এই জীবনের এক পর্যায়ে ওদের মতোই এতিম ছিলাম। এরই সুবাদে আমি যেই কলেজে পড়তাম সেই কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম সমাজে হতদরিদ্র ও এতিম মানুষদের সাহায্য করার জন্য। কলেজে একটা ক্লাব খুলব, মূলত তারই জন্য অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাব বলে জানিয়ে দিলাম। ভাবতেও যেন অবাক লাগছে, মানুষের ভাগ্য কি লেখা আছে তা আসলে বলা অনেক কঠিন। আজ যে কলেজে পড়তাম, একসময় সেই কলেজের এক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি। আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম। এই 1 বছরে যতটা পরিবর্তন হয়েছি, সব পরিবর্তন বদলিয়ে আগের মতো এতিম ও গরিব বেশ ধরলাম। আমার ভাগ্নেকে কোলে নিয়ে ভাড়ায় চালিত গাড়ি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গেলাম। একটু সামনে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, কেননা আমি অনার্স 2য় বর্ষে ওঠার পর পড়ালেখা বাদ দিয়েছি। আর সেই হিসাবে অনুর এখন 3য় বর্ষে পড়ালেখা করার কথা, কিন্তু অনুকে দেখছি না। আমার পাশে বসে থাকা 2 ভদ্রলোক গল্প করছিল। প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করতে, উনি শুনলেনই না আমাদের কথা। উনার মতো মানুষ কি এই অনুষ্ঠানে আসবেন নাকি, এবং এই ক্লাবে কি স্পন্সর করবেন? কখনোই করবেন না। এবার বুঝুক ঠেলা, অনুষ্ঠানের আয়োজন সব লক্ষ্যটাই বৃথা গেল। মাঝখান থেকে শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর মাত্র 5 মিনিট সময় অনুষ্ঠান বাকি, এখনো প্রধান অতিথি আবির চৌধুরী আসে নাই। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে সেটা শুনতেই আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। 2 টিমে স্টেজে উঠলো। দেখতে 2 জনকেই বেশ সুন্দর লাগছে। ওরা মাউথ স্পিকার নিয়ে বলল, আজকে এই অনুষ্ঠানটি আমরা 2 জন উপস্থাপনা করছি, আমি অনু আর আমি মিতু। তার মানে এরা 2 জনই অনু আর মিতু। আরে বাহ, মেকআপে দেখছি 2 জনকে চিনতেই পারি নাই। অনুষ্ঠান শুরু হয়ে গেল। মামা ভাগ্নে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। একটু পর আমার ভাগ্নে কান্না করছিল, তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক স্যার 2 জন বলে বসলো, এইটুকু বাচ্চা নেই কি অনুষ্ঠান দেখতে আসে? নিজেও দেখবে না, আবার আমাদেরকেও দেখতে দিবে না। এক স্যার বলল, কি ব্যাপার, তোমাকে এই কলেজেরই ছাত্র মনে হচ্ছে, তুমি আবির না? আমি বললাম, স্যার আমি আবির। স্যার বলল, ও পড়াশোনা বাদ দিলে যে, আর এই বাচ্চাটা কার? আমি বললাম, এমনি স্যার, আর ও আমার ভাগ্নে।
স্যার বলল, ও তো বলো এখন কি করো, ব্যবসা ট্যাবসা নাকি জব করো? আমি কিছু বলতে যেতে আমার ভাগ্নে আমার কান্না শুরু করে দিল। আমার আর কিছু বলা হলো না। আবার ওনারাও একটু পর উঠে গেলেন। অনুষ্ঠান প্রায় শেষ। একটা যৌথ নাচটি দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু ও মিতু। বেশ ভালোই নাচ করলো দুইজন। নাচ শেষে অনু মাউথ স্পিক নিয়ে বলতে লাগলেন, অন্তত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আসবে পথে থেকেও শেষ অবধি প্রধান অতিথি আসে নাই। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বৃথা গেল। কোনো উদ্দেশ্যই বৃথা যায়নি বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম। ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম। আমাকে দেখে অনু চুপ হয়ে গেল। মিতু বলে উঠল, আরে তুই এখানে কেন? প্রিন্সিপাল স্যার বললেন, কে আপনি? আমি বললাম, আমি আর কেউ নয়, যাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে ফোন ও চিঠিতে দাওয়াত করেছেন, আমি সেই আবিদ চৌধুরী। এবার মাউথ স্পিকারটা হাতে নিলাম। সামনে খেয়াল করে দেখলাম মিতুর ভাই সহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম। আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি, আর আমার কোলে এটা কে, তাই তো? আসলে আমাকে কে কী ভাবে তাই দেখার জন্য এভাবে এসেছি। আর এই ছেলেটি আপনারা যে কাজ করতে বা যেই উদ্দেশ্য নিয়ে ক্লাব খুলছেন তারই একটা অংশ। ওর বাবার থেকেও নেই। আজ জন্মের 1 বছর, তবু ওর বাবার মুখটি দেখেনি। ও এতিম, আমার ভাগ্নেও। আর মজার বিষয় হলো এই স্টেজেই ওর ফুপু ও স্টেজের সামনেই দাঁড়িয়ে আছেন ওরই জন্মদাতা বাবা। সবাই ভাবছে আমি কোথা থেকে এসে এইসব কি বলছি। সবাই যাতে বিষয়টা মনোযোগ সহ শুনে এবং বিশ্বাস করে, তাই পকেট হতে 1 লাখ টাকার নগদ একটা বান্ডিল ও আরও 1 লাখে চেক সাইন করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে বললাম, এই ক্লাবের কাজ যত দ্রুত শুরু করে দিন। সবাই অবাক ও হাততালি দিয়ে উঠল। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আপনাদের, যদি আমায় সময় দেন। সবাই বলল, বলেন, আমরা শুনবো। আমি বললাম, আজ এখানে অনেক মেয়ে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্য করে ও এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো আপনাদের। 10 মিনিট শুনবেন কি? সবাই শুনতে চাইলে বলতে লাগলাম। তো সবাই Q&A ভিডিওর জন্য বেশি বেশি কমেন্ট করো। ধন্যবাদ।